তোমাদের প্রথম চ্যাপ্টার পড়লাম আমি। আজকে হলো সেই চ্যাপ্টারের থার্ড ক্লাস, থার্ড নাম্বার ক্লাস। এবং আজকে হলো সবাই জয়েন হয়ে যাও। তার আগে হলো যে আমাকে একটু জানাও যে সবকিছু শোনা যাচ্ছে কিনা কথা। আগে বলো সবাই কেমন আছো এই গরমে? আচ্ছা, ঠিক আছে। তাহলে হলো যে আমরা গতদিন যে ক্লাস নিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা লেকচার শিট পেয়ে গিয়েছো এবং পরীক্ষাও হয়তো দিয়েছো। আশা করি পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। আমি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখেছিলাম, খুবই ভালো হয়েছে কোয়েশ্চেন প্যাটার্নটা। আচ্ছা, এখন আজকে আমরা যাই নেক্সট যেটা পড়াবো আমাদের, সেটা হলো যে আহ মোটামুটি আমরা বইয়ে যেহেতু লাস্টের দিকে চলে আসছি, সেহেতু আহ মানে কিছু জিনিস দেখা যাবে যে পড়াতে গিয়ে যে আগের যে জ্ঞান খুব ভালো করে যদি তুমি পড়ে আসো তাহলে সেই জিনিসগুলোরই তোমার রিপিটেশন হবে। হ্যাঁ, কিছু কিছু টপিক তোমার রিপিটেশন আসবে, মনে হবে যে একই, কিন্তু আসলে জিনিসটা একই না। হয় কি যে কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ, বাট তুমি যখন আনসার করতে যাও তখন দেখা যাবে যে কিছু কিছু টপিক তোমার ক্রসে হয়ে চলে আসতেছে। সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, এখন দেখো আমরা নেক্সটে যাই। আজকের লেকচারে আমাদের লেকচারের নাম ছিল হলো, চ্যাপ্টার নাম ছিল কি যে মিডিয়া ব্যবহারে সচেতন হই। আজকের লেকচার আমরা যা যা পড়বো সেটা হচ্ছে সঠিক তথ্য জানার উপায়। দেন হলো তোমাদের বইতে খুব বড় বড় দুইটা আহ কি বলে এগুলো ছক আছে। তোমাদের ম্যাক্সিমাম স্বাস্থ্য সুরক্ষা বইতেই তোমার ম্যাক্সিমামই ছক বেশি। তোকে আমি ফার্স্টেই বলেছিলাম যে অনুধাবনমূলক কথাবার্তা বলে দেন হলো যেই ছকগুলো দেওয়া হয় যে তোমার আসলে কোয়ালিটি কতটুকু আছে, তোমার অ্যাবিলিটি কতটুকু আছে সেটা যাচাই করার জন্য। তো সেইখানে হলো তোমার দুইটা ছক তুমি দেখতে পাবা। একটা হচ্ছে মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা, এরকম টাইটেল দিয়ে দুইটা হলো কাজ দেয়। একটা হলো তোমার দলগত পরিকল্পনা, আর একটা হলো ব্যক্তিগত পরিকল্পনা। মানে হলো তুমি পার্সোনালি তুমি যেই যে জিনিসগুলো তুমি জানলা যে মিডিয়া ব্যবহার করলে কি কি খারাপ হতে পারে, তোমাকে পড়াইছি যে কি কি খারাপ হতে পারে, কি কি ভালো হতে পারে, ভালো দিক কি কি আছে, তোমার হলো ম্যারিটস ডিমেরিট যেটাকে বলা হয়, সেগুলো তুমি জেনে দেন হলো যে তুমি পার্সোনালি তোমার ফ্যামিলি মেম্বার, তারপর হলো তুমি নিজে কিভাবে সেটা তুমি মানতেছো। এবং দলগত যেটা আছে সেটা হলো তুমি দেখবা যে তোমারই ক্লাসের কিছু ছেলে মেয়ে শয়তান কতগুলো থাকে, যে পিছনে বসে বসে ফোন চালায়, থাকে না? স্যার পড়াচ্ছে আর পিছনে বসে বসে ফোন চালাচ্ছে। এখন অবশ্য আমি যখন নর্থ সাউথে এখন মাস্টার্সে যাই তখন আমি নিজেও স্যারের সামনে ফোন চালাই। কিন্তু ওইটা আসলে ওই যে বলতো না ক্লাসের মধ্যে খাওয়া যাবে না, তারপরে হলো যে স্যারের সামনে ফোন চালানো যাবে না, হ্যাঁ, এগুলো হলো নিষেধ। কিন্তু আমি যখন নর্থ সাউথে যাই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হলো সম্পূর্ণই তোমার আমার স্কুল সরকারি, তারপর আমার আমার কলেজ ছিল রাজুক উত্তরা মডেল কলেজ, যদি এটা প্রাইভেট ছিল বাট ওইটার মধ্যে যেহেতু কলেজ সেহেতু তোমার ফোন চালানোর কোনো নিয়ম ছিল না। তো মেডিকেল তো ছিলই না ফোন চালানোর কোনো ইয়ে। তো যখন এখন নর্থ সাউথে যাই তখন দেখি যে স্যার কফি খাচ্ছে, আমরাও কফি খাচ্ছি, স্যারও পড়াচ্ছে, আমরাও পড়তেছি কফি খেতে খেতে, তারপরে হলো ফোনও চালাচ্ছি, কেউ কিছু বলার নাই। আহ কি শান্তি, জীবনে আর কোনো অশান্তি নাই। হ্যাঁ, খুব ভাল লাগে এটা। জিনিসটা হলো কি যে এখন তো একটা বয়সের মানে তোমাদের মতো বয়স পার হয়ে চলে আসছি। তো চলে আসার পরে এই যে একটা বয়স, এই বয়সে আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা করা ভালো, কোন জিনিসটা করা খারাপ। তুমি এখন বলতে পারো যে আপু তাহলে আমাদেরকে স্কুল কলেজে কেন ফোন চালাতে দেয় না, কেন আপনাদেরকে দেয়? দেয় এই কারণে যাতে তুমি বুঝতে পারো তোমার যে বয়স, সেই বয়স হলো ভুল করার বয়স। হ্যাঁ, এই বয়সটা যদি তুমি বুঝতে পারো যে কোনটা রং কোনটা রাইট। ধরো আমি ফোন চালাচ্ছি ঠিক আছে স্যারের সামনে, কিন্তু আমি কিন্তু স্যারের কথার টোনে বুঝতে পারি যে কখন সে আসলে ইঙ্গিত করতেছে ফোনটা রেখে দেওয়ার জন্য, হ্যাঁ, বা কখন সে মাইন্ড করতেছে, কখন সে মাইন্ড করতে পারে। সে কফি খাচ্ছে তখন আমি ফোনটা বের করে একটু দেখলাম,
এটাতে সে কখনো মাইন্ড করবে না। কিন্তু যখন সে লেকচার দিচ্ছে, সবাই মিলে যখন ফোন চালাচ্ছে, তখন কিন্তু সে অবশ্যই মাইন্ড করবে। এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের টিচার হোক, এটা প্রাইভেট হোক, মেডিকেল হোক, স্কুল কলেজ যেখানে তুমি যাও না কেন, যে কোনো টিচার, ইভেন আমি পর্যন্ত, আমি যখন কোচিং এ পড়াই, আমার সামনে কেউ ফোন বাড়ি করলে আমার কাছে খুব খারাপ লাগে। দ্যাট মিনস সে তোমাকে কি করতেছে, সে টিচারকে ইগনোর করতেছে, তোমার থেকে, টিচার থেকে তার ফোন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, রাইট? তো সেই জিনিসটাকে তোমাকে বোঝানোর জন্যই তোমাদের এই বয়সে কি করা হয়, যে মোবাইলটাকে অ্যালাউ করা হয় না ক্লাসে। কিন্তু যখন তুমি বড় ক্লাসে যাবা, তখন গিয়ে কি দেখবা, যে সবকিছু তোমার জন্য ওপেন করে দেওয়া হয়েছে, মোবাইল, ল্যাপটপ, যা মন চাই চালাও, কোনো সমস্যা নাই। সো তোমার এই বয়সটা হলো কি তোমাকে মেক করার বয়স। দেন তুমি যখন এই বয়সটা পার হয়ে যাবা, তখন তুমি বুঝতে পারবা যে কোনটা তোমার করা ঠিক, কোনটা করা তোমার তোমার ঠিক না। কেউ তোমাকে বলাও থাকবে না, বোঝানো থাকবে না, তুমি নিজে নিজেই বুঝতে পারবা। তাহলে এই যে তুমি বুঝতে পারতেছো এই জিনিসগুলো, এখন তোমার মিডিয়া ব্যবহারে সচেতন হয়ে এই বইয়ের মধ্যে পড়ার আকারে তোমাকে বোঝানো হচ্ছে। তাহলে পড়ার আকারে তোমাকে বোঝানো হলে কি হবে, তুমি এই জিনিসগুলোকে তাত্ত্বিক ভাবে বা হলো প্র্যাকটিক্যালি প্লাস হলো তোমার তাত্ত্বিক ভাবে তুমি কি করতেছো, এটা জানতেছো। এই জানাটা পরবর্তী তুমি কি করবা তোমার পার্সোনাল লাইফে, এবং তোমার যে দলগত যে পরিকল্পনা, এখানে আমরা গিয়ে দেখবো স্লাইডসে, যে সেখানে হলো যে তোমার আশেপাশের মানুষজন যাতে যাতে এই মিডিয়া ব্যবহারে সচেতন হতে পারে, যারা হলো তোমার সাথে স্কুল কলেজে পড়ে না, কিন্তু তারপর তাদেরকে তোমার সচেতন করা প্রয়োজন। কারণ হবে কি, একটা সময় গিয়ে আমরা তো সামাজিক সামাজিক জীব, দেখা যাবে যে আমরা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা মানুষ। আমরা তুমি যেখানে যাও না কেন, তুমি তারপর একজন রিক্সাওয়ালা, একজন সুইপার, একজন তোমার আবর্জনা পরিষ্কারকারী, সবাইকে মিলেই কিন্তু এটা সমাজ। তুমি কখনোই চিন্তা করতে পারবে না। যেমন আজকের কথা বলি, আজকে আমি ইকবাল রোড যাব পড়াতে, সেখানে যাওয়ার সময় আজকে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, কেউ ইকবাল রোড যাবে না। কেন যাবে না? কারণ হলো ওখানে নাকি, ওখানে তো তোমার ইংলিশ ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামের অনেক স্কুল, তো ওইখানে নাকি অনেক জ্যাম, এই জন্য কেউ যাবে না। তাহলে এই যে সে যাচ্ছে না, আমার জন্য নিশ্চয়ই সম্ভব না যে আমি শ্যামলী থেকে ইকবাল রোড পর্যন্ত হেঁটে যাব। তাহলে আমি সেই মোমেন্টে কি ছিলাম, সেই মোমেন্টে আমি রিক্সাওয়ালার প্রতি ডিপেন্ডেন্ট। আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে এখন কেউ 1000 টাকা চাইলেও আমি চলে যাই রিক্সা করে, রাইট? তাহলে আমরা সবাই মিলে কি সামাজিক জীব। তাহলে দেখা যাবে যে তুমি চালাচ্ছ না ফোন, কিন্তু এই যে তোমার পাশে বসে কেউ ফোন চালাচ্ছে, বা তোমার ক্লাসের এই ব্যাকে বসে কেউ ফোন চালাচ্ছে, ওই জিনিসটা কি করবে, ওই জিনিসটাও তোমার আফটার অল তোমার যে অ্যাটমসফিয়ার, যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট সিস্টেমটাকে তোমার কি করে, ডাউন করে ফেলে। লাইক ধরো তুমি চালাচ্ছ না, কিন্তু তোমার পিছনে ব্যাক বেঞ্চার কোনো ফ্রেন্ড ফোন চালাচ্ছে বা হাসি তামাশা করতে, তোমার স্যারে কিন্তু কনসেন্ট্রেশন তোমার ব্রেক হচ্ছে, হ্যাঁ? তাহলে কি হচ্ছে, আফটার অল তোমারই কিন্তু ক্ষতি হচ্ছে। তাই তুমি যে জিনিসটা খুব ভালো করে বুঝতেছিলা, তোমার টিচার তোমাকে বোঝাচ্ছিল, সেই জিনিসটা কি হচ্ছে, তোমার ব্রেক ডাউন হচ্ছে। সো এই জিনিসগুলো নিয়েই তোমার বলা হচ্ছে কি, যে মিডিয়ার যে প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা থাকবে, এবং কেন থাকবে সে কথাটা আমি তোমাকে বললাম। এরপর আসছে হলো স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক ব্যবহার এবং তথ্য সোর্স। এই জিনিসটা আজকের জন্য সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি হলো তোমার, আচ্ছা, এই জিনিসটা হলো কি, এই জিনিসটা হলো সবচেয়ে বেশি আজকে তোমার ইম্পর্টেন্ট একটা জিনিস। মেইন ফোকাস থাকবে আজকে আমাদের এই 3 নাম্বার পয়েন্টের দিকে। মোটামুটি সবকিছু আমি প্রিভিয়াস ক্লাসে কিছুটা হলো তোমাকে ধারণা দিয়েছিলাম, সেটার বেসিসে আজকে ফাউন্ডেশনটা হবে। আর বাকি যেটা থাকে, যে স্বাস্থ্য সুরক্ষা এবং মিডিয়ার ইতিবাচক ব্যবহার এবং তথ্য সোর্স, জিনিসটা হলো ধরো একটু স্লাইড বলি, সেটা হলো যে তোমার ধরো কোনো একটা স্বাস্থ্য সম্পর্কীয় কোনো একটা সোর্স, ধরো একটা ওষুধের নাম, ওষুধের ডোজ, দেখবা যে তুমি এখন তো ইন্টারনেট অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন সবাই কি করে, এখন সবাই হলো যে তোমার একটা টেস্ট বা হলো একটা একটা মেডিসিন বা যাই হোক না কেন, কি করে, একটা গুগল একটা সার্চ দিয়ে ফেলে, সার্চ দিয়ে দেখে ফেলে যে কি হবে না হবে। ধরো কারো ক্যান্সার হয়েছে, তো সে দেখে ফেলে যে তার লাইফ স্প্যান কত, এবং সেটা দেখে সে নিজে নিজে মানে নিজেকে ফ্রাস্ট্রেটেড করে ফেলে, অ্যাংজাইটি কাজ করে, হ্যাঁ? তাহলে তার লাইফটা আরো বেশি কি হয়ে যায়, হার্ডার হয়ে যায়। কিন্তু দেখা যায় যে তুমি যখন একজন সার্চ দিল যে তার ক্যান্সার হয়েছে, সে কতদিন বাঁচবে, এখন গুগল কি আর জানে যে তোমার রিপোর্ট কি আসছে? ক্যান্সার তো অনেকগুলো স্টেজেস আছে, ক্যান্সার 4টা স্টেজ আছে। তাহলে এই স্টেজ গুলার তুমি এখন কোন নাম্বার স্টেজে আসছো, সেটা দিয়েও তুমি যদি সার্চ দাও, তারপর তোমার গুগল কি করতে পারবে না, তোমাকে সঠিক কোন তথ্য দিতে পারবে না। দেখা যাবে তোমাকে গুগল দিয়ে বসছে তুমি আর 1 বছর বাঁচবা, বা 1 মাসই ধরো কাউকে বললো,
সে কি করবে, সে হলো যে মনে মনে সে তোমার ডিপ্রেশন হয়ে যাবে, অ্যাংজাইটি কাজ করবে, এই সেই নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে কি, সে যদি প্রপার ট্রিটমেন্টে নেয়, সে যদি আরো ভালো ডাক্তার দেখায়, যদি সে রেডিওথেরাপি নেয়, কেমোথেরাপি নেয়, তাহলে সবকিছু সাপোর্টে দেখা যাবে সে আরো কয়েক বছর, সে আরো লং টাইম সে বাঁচতেছে। দেখা যাবে যে তার এই 1 বছরের জায়গায় সে 10 বছর, 15 বছর, হ্যাঁ, তাহলে অনেক বছর বাঁচতেছে লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে। তাহলে সবকিছুই কি পাওয়া যাবে না, সবকিছু আমরা গুগলে পাই না, সবকিছু আমরা নেটে পাই না, সবকিছু আমরা ইউটিউবে পাই না। কিছু জিনিস, কিছু স্বাস্থ্য বিষয়ক জিনিসে কিছু তোমার সোর্স থাকে, কিছু হলো তোমার দিক নির্দেশনা থাকে। যেরকম হলো তুমি ধরো একটা ওষুধের একটা, তুমি আহ মানে এটার সোর্সটা কি, এটা কোথা থেকে আসে, এটার ডোজেসটা কি, হ্যাঁ, এটা ডোজ কি, তারপর এটা হলো তো তোমার কি কি অ্যাডভার্স ইফেক্ট থাকতে পারে, কি কি তোমার সাইড ইফেক্ট থাকতে পারে, এই জিনিসগুলো জানার জন্য তুমি গুগলে সার্চ দিলে তোমাকে দেখবে যে অনেকগুলো লিঙ্ক তোমাকে শো করবে, অনেকগুলো লিঙ্ক তোমাকে শো করবে। এখন তুমি কোন লিঙ্কটা গিয়ে কোন কোন জিনিসটাকে তুমি ট্রু মনে করবা, কোনটা তোমার বিশ্বাসযোগ্য তথ্য। তো সেই জিনিসগুলো আজকে আমরা জানবো হলো যে এই 3 নাম্বার টপিক থেকে। আচ্ছা, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে এই যে আজকের প্রথম যে কথাটা ছিল যে সঠিক তথ্য জানার উপায়, এই ক্রস চেকিং এর কথা আমি এর আগেও বলেছি। মনে করো তুমি ফেসবুকে, এফবিতে একটা কিছু দেখলা, একটা নিউজ দেখলা, দেখার পরে ওই জিনিসটা ক্রস চেকিং করার জন্য তুমি ইউটিউব দেখলা, হ্যাঁ, ইউটিউবে গেলা, তারপর গুগল করলা, গুগলে হলো তুমি ভালো সোর্স দেখতে চাইলা, একটা বিশ্বাসযোগ্য একটা সোর্স তুমি দেখলা। এছাড়াও তুমি আরো যে মাধ্যমগুলো আছে, আহ সেই মাধ্যমে তুমি সার্চ করলা, বা যদি কোনো নিউজ পোর্টাল থাকে তাহলে তুমি নিউজ পোর্টালে তুমি সার্চ দিয়ে দেখলা, সার্চ ইঞ্জিন দিয়ে দেখলা, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো কি হবে, যে তুমি এক জায়গা থেকে তুমি তথ্য পাচ্ছ, সেই জিনিসগুলোকে তুমি ক্রস চেক করার জন্য আরো ইন্টারনেটের অন্য সুযোগ সুবিধাগুলো তুমি গ্রহণ করতেছো। তাহলে সেভাবে তুমি কি করতে পারো, ক্রস চেকিং করতে পারো। এটাকে বলা হচ্ছে ক্রস চেকিং। নেক্সট আসো, তথ্যের গ্রহণযোগ্যতা। এই পয়েন্টটা আমি আগেও বলছিলাম যে তথ্যের গ্রহণযোগ্যতা। দেখো, তুমি একটা কমন সেন্স, তোমার একটা কমন সেন্স অলরেডি এটা গ্রো করে গেছে যে কোন জিনিসটা পসিবল। ওদিন দেখলাম আমি ফেসবুকে একটা দিছে, মানে কি বলে, ভিডিওর শুরুর দিকে তোমার থাকে না লিংক, উপরে লিংক দেওয়া থাকে, আর একটা এটা কি বলে ছবি থাকে আর কি, যে তুমি ক্লিক করলে ঢুকে যাবা। দেখলাম যে একটা মানুষ অর্ধেক আছে, আর বাকিটুকু হলো যে তোমার কি, এই মাছের মতো পিছন দিক দিয়ে, বলে মানুষ বলে হয়ে গেছে, মাছের মতো হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়েছে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কি আদৌ কোনো সত্যতা আছে, এগুলোকে আদৌ বিশ্বাসযোগ্য কিনা? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো হলো তোমার তথ্যের গ্রহণযোগ্যতা। তোমাকে নিউজ পোর্টাল দেখতে হবে ভালো করে, যে কোন পোর্টাল থেকে বের হচ্ছে, হ্যাঁ, কোন পোর্টাল থেকে বের হচ্ছে। তারপরে হলো যে ধরো তোমাকে কেউ লিংক দিচ্ছে, আহ তোমাকে কেউ লিঙ্ক শেয়ার করতেছে, হোয়াটসঅ্যাপ বলো, মেসেঞ্জার বেশি করে হয়, মেসেঞ্জার। আর ইমো কথা তো বাদই দিলাম, এটা তো তোমার সরকারি একটা জিনিস, মনে যেন সবাই মিলে কল দেওয়া শুরু করে, ইমো এমন একটা জিনিস। তাহলে ওগুলো আমার দেখতে হবে কি, যে তোমাকে ফেসবুক থেকে যেখান থেকে পাঠাচ্ছে সেখানে www ডট দেওয়া আছে কিনা ফেসবুক, এটা আসলে কি ফেক একটা অ্যাকাউন্ট কিনা, তোমার তোমার যে আইডি কে হ্যাক করার জন্য কেউ ট্রাই করতেছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে কি বলতেছে, এটা হলো তোমার কি তথ্যের গ্রহণযোগ্যতা। তোমাকে নিজেকে নিজেই বুঝতে হবে যে কিভাবে কোন পোর্টালে গেলে তুমি কি পাবা, তুমি সঠিক তথ্য তুমি পেতে পারো। ওকে, আচ্ছা, এরপর আমরা যাই নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে হচ্ছে তোমার তথ্যের বিশুদ্ধ সূত্র ব্যবহার। এটা অনেকটা হলো তোমার কি, ওই যে প্রিভিয়াস যে পয়েন্টটা বলে আসলাম, এখানে তুমি ইউজ করতে পারো হলো যে আমাদের অনেকগুলো সোর্স আছে তথ্যের বিশুদ্ধ সূত্রের জন্য। সেখানে হলো তোমার ওই যে www এর কথা বললাম, www ডট, তারপর হলো তোমার আছে হলো গুগল আছে, হ্যাঁ, তারপর এরকম আরো কিছু তোমার বিশ্বাসযোগ্য তথ্য ঢুকতে হবে। ধরো সময় থেকে একটা নিউজ তোমার প্রেজেন্ট করা হলো, একটা নিউজ তোমার বের হয়েছে, তাহলে এখন বলতেছে সময় দিয়ে বের হয়েছে, সময় দিয়ে বের হয়েছে। থাকে না যে যে কোনো একটা উক্তি দিয়ে তারপরে বলে যে এটা নাকি রবি রবি ঠাকুর নাকি বলছে, হ্যাঁ, রবি ঠাকুর নাকি বলছে। আগে কি হইতো, আগে হলো যে কোনো একটা উক্তি দিয়ে যখন রবি ঠাকুর লিখে যেত, আমি ভাবতাম যে ও তাহলে মনে হয় সত্যিটা রবি ঠাকুর দিছে। কিন্তু পরবর্তীতে, মানে আমি এতই ইনোসেন্ট ছিলাম,
পরে বুঝলাম যে না, এটা আসলে রবি ঠাকুর লিখে নাই, এটা আসলে হুদাই বলতেছে। হ্যাঁ, হুদাই বলতেছে মানুষজন। তাহলে এই জিনিসগুলো তাহলে তোমার কি থাকতেছে না, এগুলোর কোনো সত্যের মানে জিনিসটাকে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে এটা বুঝি আসলেই বুঝি সত্য কথা, বা এটা বুঝি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝি বলেছে, এটাই বুঝি কাজী নজরুল ইসলাম বলছে। এখন তুমি ওদের বই খুঁজতে যাও, দেখবো যে এটার কোনো সোর্স নাই। মানে যে যার মতো করে পেজ থেকে এখন বলে, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছে এখন তার নাম লাগাই দিচ্ছে, নজরুল মরে গেছে এখন তার নাম লাগাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে সঠিক তথ্যের ব্যবহার বা বিশুদ্ধ সোর্স আমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপর আসো, এখানে যে কথাটা বলা হয়েছে যে সমস্যার সাথে সংক্ষেপে পর্যালোচনা। এখন এই পয়েন্টের মাধ্যমে আসলে কি বোঝায়? এই পয়েন্টের মাধ্যমে বোঝায় হলো যে তুমি একটা তুমি প্রবলেমেটিক একটা জিনিস তুমি পাইছো। একটা জিনিস তুমি পাইছো, নেটে বলো, গুগলে বলো, ফেসবুকে বলো, বা কেউ তোমার সাথে শেয়ার করলো, তাহলে ওই জিনিসটাকে তুমি কি করবা, ওই জিনিসটাকে নিয়ে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কি এটা ঠিক, আসলে কি এটা হওয়া পসিবল। বা তুমি কয়টা নেট তুমি সার্চ দিলা, তারপর তুমি এইসব এই যে সবখানে নিউজ পোর্টাল গুলো তুমি ঢুকলা, ঢুকে তুমি একটু নিজে নিজে তুমি একটু অ্যানালাইসিস করলা, রিসার্চ করলা যে আসলে ঠিক কিনা। হ্যাঁ, তুমি একে একে 2 মিনিট ট্রাই করলা, সেই কথাটা এখানে বলা হয়েছে। নেক্সট, আচ্ছা, এরপর দেখো অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ। এই অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ এই জিনিসটাই তোমাদের কি, তোমাদের বয়স অনুসারে এগুলা কি কম এক্সপিরিয়েন্স না তোমরা। হ্যাঁ, কোন একটা জিনিস, একটা তথ্য স্প্রেড হলে যতটা না আমরা স্প্রেড করি, তার থেকে দেখা যায় তোমাদের বয়সে যে বাচ্চা কাচ্চা, তোমাদের বাচ্চা কাচ্চাই, তো তোমাদের হলো যে কি থাকে, তোমাদের হলো যে স্প্রেড করে ফেলার একটা প্রবণতা বেশি থাকে। এই যে দেখো, আমি নাম উল্লেখ করতে চাই না, এখনকার সময় কি হয় যে অমুক ভাই তমুক ভাই, কোচিং ভাই, এই ভাই সেই ভাই, হ্যাঁ, তারা কি করে, তারা হলো তোমার লাইভে এসে, আমি এমনও দেখছি যে লাইভে এসে অমুক তমুক বলে গালি দিচ্ছে, আর সেটা নিয়েই কমেন্টস বক্স কি একদম ফুলফিল। হ্যাঁ, তোমরা খুব বেশি, তোমাদের এই জেনারেশন খুব বেশি এটার মধ্যে তোমার প্রভোক হও। প্রভোক হও মানে কি, তোমরা মানে তোমাদের কাছে খুব ভাল লাগে, অমুক শালা তমুক শালা গালি দিছে, ওটা তোমাদের কাছে খুব ভাল লাগে, এটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে ওই যে নীরব ভাইকে বলতাম যে ভাই আপনিও ওই যে এরকম 2-4টা শুরু করেন, তাহলে দেখবেন যে আপনারও ভিউয়ার্স বাড়ছে। তাহলে জিনিসগুলো কি আসলে ঠিক? এই যে একটা সময় তুমি চিন্তা করো, তোমার মা বাবাদের সময় কি হতো, এই যে টিচারকে আগে কি বলতো, গুরু বলা হতো, এখনো পর্যন্ত গুরুই আছে, কিন্তু আসলে এখনকার যে জেনারেশন, এরা মনে হয় টিচারকে এখন গুরুর পর্যায়ে রাখতে পারে না। আগে কি হতো, টিচার দেখলেই কি হতো, মানে আলাদা রকম একটা শ্রদ্ধা চলে আসতো। আর এখন বাচ্চা কাচ্চা দেখা যায় টিচারের ঘায়ের উপর হাত দিয়ে হাঁটে। ঠিক আছে, তোমার টিচার ফ্রেন্ডস, কিন্তু তারপরও এটা টিচারের সাথে একটা মানে নর্মাল একটা ডিস্টেন্স মেনটেন করার একটা আছে। কিন্তু এখন হয় কি যে এখন ফেসবুকে আমি শুধু তাকাই তাকাই দেখি যে অমুক ভাই তমুক ভাই এত বিশ্রী ভাষায় গালি দেয়, এবং তোমরা সেটাকেই কি করো, সেটাকে তোমরা খুব পছন্দ করো। হ্যাঁ, পছন্দ করে সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ো। যারা গালি বেশি দেয় তাদের কাছে দেখা যায় যে কমেন্ট বক্সে সবচেয়ে বেশি হুমড়ি খেয়ে পড়তেছে। তাহলে এই জিনিসগুলো তো ঠিক না, এগুলো আমরা কি করতেছি, আমরা হলাম যে নেগেটিভ একটা জিনিসকে পজিটিভ করে ফেলতেছি। তাই দেখা যাবে কি, একজন ভাই গালিগালাজ করছে, তার ভিউয়ার্স বেশি হইছে, কয়দিন পর দেখা যাবে যে আরেকজন ভাই কি করছে, আবার সেই গালিগালাজ দিয়ে আবার ভিউয়ার্স বাড়াই ফেলছে। তাহলে এই যে নেগেটিভ একটা প্রচার, সেটা কি হয়ে গেল, একটা পজিটিভ প্রচারে হয়ে গেল। এখন যেই তোমার কোচিং বিজনেস করবে, সে দেখা যাবে এসে গালাগালি করতেছে, গালাগালি করে স্টুডেন্ট টাই করতেছে, ভাল লাগবে তখন, তখন এটা তোমার কি হয়ে যাবে, একটা মানে একটা কি বলে, যুগের মতো চলে আসছে যে গালাগালি করে স্টুডেন্ট আনা। ঠিক আছে, এইসব জিনিস আসলে ঠিক না। তাহলে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা তুমি নিবা, কোন জিনিসটা তুমি তোমার ফ্রেন্ডস বলো, চারদিকে বলো স্প্রেড করবা, এটা সম্পূর্ণ নির্ভর করবে কার উপর, নির্ভর করবে তোমার উপর, তোমাদের উপর, তোমাদের এই জেনারেশনটার উপর। এই জেনারেশন যাতে তোমার নষ্ট না হয়ে যায়, সেই জন্যই মূলত কি করে, সেই জন্য মূলত তোমাদেরকে এই মিডিয়ার ব্যবহার এবং এক্সপিরিয়েন্স যাতে তোমরা হও, সেই জিনিসটার জন্যই মূলত এই বইয়ের মধ্যে এত কথা এই প্রথম অধ্যায়েই তোমাকে অ্যাড করা হয়েছে। এই জন্য কি করতে হবে, করতে হবে হলো যে বিভিন্ন ভাবে
তোমাদের বইয়ের মধ্যে জানানো হয়েছে কিভাবে তোমরা এক্সপিরিয়েন্স হতে পারো, সেই এক্সপিরিয়েন্স তোমাদের গ্যাদার করতে হবে, অভিজ্ঞতা গ্যাদার করতে হবে। গ্যাদার করে দেন হলো যে মতামত সংগ্রহ। মতামত সংগ্রহের মধ্যে হলো যে তোমার যে তুমি হয়তো একটা জিনিস জানো না, একটা একটা তুমি আহ একটা নিউজ বেরিয়েছে তুমি জানো না, সেটা তুমি পাওয়ার জন্য তুমি কি করতে পারো, যে তুমি তোমার ফ্রেন্ডস বলো, তোমার সিনিয়র কাউকে বলো, হ্যাঁ তোমার এই যে বাবা মা বলো, হ্যাঁ বা রিলেটিভস বলো, যাদের কাছ থেকে তুমি হেল্প পাও তাদের কাছে তুমি মতামত সংগ্রহ করতে পারো যে আসলে এই জিনিসটা ঠিক আছে কিনা, আসলে এই নিউজটা ঠিক কিনা, আসলে এই জিনিসটা বলা যায় কিনা। হ্যাঁ, তুমি যখন এরকম প্রথম কয়েকদিন করবা তখন দেখা যাবে যে বাকি জিনিসগুলো তোমার অটোমেটিক্যালি তোমার চলে আসতেছে। এখন আসো নেক্সট স্লাইডস। ওই যে আমি বললাম যে মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা, এখানে তো দলগত কাজ। দলগত কাজের মধ্যে যে পয়েন্টগুলো ঢুকছে সেগুলো হলো যে তোমার কি, যে ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের জানানো। কি জানানো? এই যে তুমি জানছো যে কিভাবে এই যে তোমার এভাবে তুমি জানতে পারবা যে ক্লাসের বিভিন্ন শিক্ষার্থীদের জানানো। কি জানানো? জানাতে হবে কি, জানাতে হবে হলো যে তোমার আহ এই তুমি জেনেছো যে মিডিয়া প্রচারে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, কি কি তোমার ইতিবাচক প্রভাব আছে। রাত বিরাত যদি তুমি চালাও ফোন, তুমি যদি ল্যাপটপ চালাও, তাহলে তোমার শারীরিক কি কি বিপর্যয় আসতে পারে, তোমার মানসিক কি কি বিপর্যয় হতে পারে। তারপর ফেসবুক, তারপর হলো অন্যান্য মিডিয়ার মাধ্যমে মানুষের যেই তোমার হ্যাপিনেস স্প্রেড হয়, এটা কি আসলেই ট্রু কিনা। তারপর এটা দেখে অনেকে তোমার অ্যাংজাইটিতে পড়ে যায়, লাইফ নিয়ে অনেক বেশি তোমার ডিপ্রেশনে পড়ে যায়। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে, তোমার জানাতে হবে যে তুমি যা যা জানছো সেই জিনিসগুলোকে তোমার ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর মধ্যে জানাতে হবে। এরপর হলো যেহেতু তোমাদের ক্লাসের মধ্যে তোমরা হলো ক্লাস 9 এর মধ্যে এই জিনিস, এই মিডিয়ার ব্যবহার যেহেতু তোমার স্প্রেড করা হয়েছে, ইনক্লুডেড করা হয়েছে, তাহলে এই জিনিসগুলো আবার কোথায় নাই? এই জিনিসগুলো তোমার ছোট ক্লাসের মধ্যে নাই। কিন্তু দেখবা যে এখন ক্লাস 6 এর পর থেকে, আগে আমি আমার লাইফে, আমি ক্লাসে না, আমি যখন মেডিকেলের ফার্স্ট ইয়ারে পড়ি তখন গ্রুপের মধ্যে অ্যাড হওয়ার জন্য আমি ফার্স্ট টাইম লাইফে ফেসবুক খুলছিলাম। কিন্তু এখন কি হয় বলতো, এখন হলো মুখের বুলি শুরু হওয়ার আগে তাদের নামে ফেসবুকে কি চলে, পেজ চলে, পেজ, প্রমোটিং পেজ চলে। জন্মের পর পর দেখবা যে কিছু কিছু বাচ্চার নামে প্রমোটিং পেজ চলে। কিছু ইনফ্লুয়েন্সার আছে নিজেরা তোমার ব্লগ করে, এই করতো সেই করতো, বাচ্চা হওয়ার পরে বাচ্চার নামে কি করে করে ফেলছে, পেজ খুলে ফেলছে, তাই না? আর এখন কি হয়, ক্লাস 6-এ উঠলেই সবাই মনে করে যে একটা করে ফেসবুক আইডি খোলা উচিত। এটা হলো এখনকার জেনারেশনের কমন একটা জিনিস। আর ক্লাস 9-এ উঠলে একটা স্মার্টফোন মাস্ট লাগবে। তো এই জিনিসগুলো কি হচ্ছে, তোমার যুগের সাথে সাথে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আমার লাইফে স্মার্টফোনই পাইছিলাম হলো এইচএসসির সেকেন্ড ইয়ারে, ঠিক আছে? কিন্তু সেই মোবাইলের মধ্যে কি ছিল না, সেই ফোনের মধ্যে কোনো নেট ছিল না, কোনো কিছুই ছিল না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছোট ক্লাসে যেহেতু তোমার এই জিনিসগুলো নাই, কিন্তু তারা মিডিয়া ব্যবহার কিন্তু করতেছে, যেহেতু মা বাবার কাছে মোবাইল আছে, তারা কি, তারা খুব সহজে তোমার হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও তোমাকে জানাতে হবে। স্কুলের বিভিন্ন কর্মচারীদের মধ্যে দেখবা যে আমাদের খালা থাকে কিছু, তারপরে হলো যে মামা থাকে কিছু। তো তারা কি হয়, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য, একটা ভুল হয়েছে মানান, বৃদ্ধির জন্য কি করতে হবে, তোমার হলো যে এই দলগত কাজগুলোর মধ্যে ইনক্লুডেড করতে হবে। আচ্ছা, এরপর হলো নেক্সট স্লাইডে হলো তোমার ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজের মধ্যে কি আছে, যে পরিবারের অন্য সদস্যদেরকে জানানো। তোমার পরিবারে যে বাবা মা থাকে, বাবা মা তো দেখা যায় যে বেশি তোমার যে ইয়ে করে না, বাবা মা বেশি তোমার ফোন নিয়ে এত টাইম স্পেন্ড করে না, কিন্তু করে কারা, দাদা দাদি। এরা যদি তোমার একটু আরামে থাকে, একটু বয়স হয়ে গেছে, একটু রেস্টে থাকে, তারা কি করে, তারা হলো ফোন নিয়ে একটু টাইম বেশি স্পেন্ড করতে চায়, বিশেষ করে দাদারা নানারা। হ্যাঁ, তারা একটু ফোনের মধ্যে দেখে, যেহেতু নতুন ওদের জেনারেশনের মধ্যে এটা ছিল না, তো ওদের মধ্যে দেখা যায় কি এই জিনিসগুলো চালানোর একটু প্রবণতা থাকে। তাদেরকে তোমাকে জানাতে হবে কি, যে বেশি চালানো ঠিক না, কোন সোর্সে যাওয়া ঠিক না, কারো কেউ লিঙ্ক দিলে সেটার মধ্যে ঢুকা ঠিক না, এটা বলতে হবে কাকে, এটা বলতে হবে তোমাকে। এরপর আসলে ছোট ভাই বোনদের, দেখবা যে সবাই বাচ্চা কাচ্চাদের জন্য দেখবা এখন কি হচ্ছে, এখন ওদের বাচ্চাদের কিট মেসেঞ্জার আসছে, আসছে না?
মেসেঞ্জার আসছে। তারপরে কিডদের জন্য তোমার কি আসছে, কিড ভার্সন ইউটিউব আসছে, যাতে অ্যাডাল্ট কন্টেন্ট গুলো না যায় সেজন্য কিড ইউটিউব বাই করছে এখন। তারপর কিডসদের জন্য তোমার মেসেঞ্জার বের হয়েছে। হ্যাঁ, তারপর কি আছে, তারপর হলো তোমার নেক্সট ডে বলা আছে কি আত্মনির্ভরশীলতা। আত্মনির্ভরশীলতা জিনিসটা কি? আত্মনির্ভরশীলতা জিনিসটা হলো এই যে তুমি ইতিবাচক নেতিবাচক মিডিয়া ব্যবহার, মোবাইল কিভাবে ইউজ করতে হয় সবকিছু সম্পর্কে তুমি জানলা। এই যে জানার পরে তুমি এটাকে কি করতেছো, এটাকে তুমি তোমার নিজের লাইফে কি করতেছো, নিজের লাইফে তুমি এটাকে আহ তুমি নিজে প্রভাবিত হচ্ছ। তাহলে এই জিনিসটাতে তুমি বলতে পারবা যে হ্যাঁ, আমি ওদেরকে জানানোর আগে আমি নিজে এটা আমার লাইফে কি করেছি, আমি আমি আমার লাইফে এটা আগে এক্সপিরিয়েন্স করে তারপর আমি কি করতেছি, আমি এটা অন্যদেরকে জানাচ্ছি। তাহলে এটা হলো কি তুমি আত্মনির্ভরশীল। দেখবে যে তোমার ছোট ভাই বোনকে তুমি বলতে যাও, এই ফোন চালাইস না, এই রাত্রেবেলা ফোন চালাইস না, বলবে তুমি যে চালাও, বলে না, তুমি যে চালাও, এই গেম খেলিস না, তুমি যে গেম খেলো, এগুলা বলবে। তাহলে তোমাকে আগে কি করতে হবে, কাউকে কিছু বলতে হলে সে যাতে তোমাকে উল্টা কোয়েশ্চেন করতে না পারে, সেই জন্য তোমাকে আগে নিজেটাকে চর্চা করতে হবে। নেক্সট, এই যে সেই 3 নাম্বার পয়েন্টটা, যে স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক ব্যবহার ও তথ্য সোর্স। দেখো, এখানে হলো যে তোমার কিছু সাইটের কথা, কিছু নিউজ পেপারের কথা, কিছু জার্নালের কথা বলা হবে। দেখো, প্রথম পয়েন্টে কি বলা হয়েছে, যে প্রস্তুত ও প্রয়োজনীয় সংশ্লিষ্ট স্বাস্থ্যগত সংবাদপত্র, সাইট ও মেডিকেল ওয়েবসাইট গুলিকে তুমি কি করতে পারো, একটা তথ্যের ভান্ডার হিসেবে তুমি ইউজ করতে পারো। দেখো, করোনার সময় অনেক জায়গা থেকে অনেক নিউজ অনেক সময় বের হয়েছে, কোন নিউজটা হলো অথেন্টিক, কোন নিউজটা তোমার অথেন্টিক না। এই জন্য তোমায় কি করতে হবে, কতগুলো তোমার তখন এই যে যখন এই করোনা ভাইরাসটা বের হয়েছিল তখন কি হয়েছিল, তখন হলো অনেক জার্নাল প্রকাশ হচ্ছিল, তারপরে অনেক রিসার্চ পেপারের মধ্যে তোমার দেখা হচ্ছে যে এত দিনে এতগুলো হচ্ছে, এতজন মারা যাচ্ছে। হ্যাঁ, এগুলো বের হচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে, কতগুলো সাইট বা সংবাদপত্র মধ্যে ইন্টারনেট তোমাকে ওয়েবসাইটে গিয়ে তোমার সার্চ ইঞ্জিনে সার্চ দিতে হবে। বাংলাদেশের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান এবং গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং প্রকাশনীগুলোকে তোমাকে ইয়ে করতে হবে, যে কোনো তোমার বিএসএমএমইউ বাংলাদেশের ঢাকাতে অবস্থিত বিশ্ববিদ্যালয়। তারপর কি আছে, আইসিডিডিআরবি। এছাড়াও বাংলাদেশে আরো কিছু বিশ্বাসযোগ্য তোমার কি আছে, যে গবেষণা প্রতিষ্ঠান আছে যারা হলো তোমার গবেষণা করতেছে। আইসিডিডিআরবি তো সম্পূর্ণ একটা রিসার্চ ইনস্টিটিউট, যেটা হলো তোমার মেডিকেলের রিলেটেড সবকিছু নিয়ে গবেষণা করতেছে। এরপর আসো জনপ্রিয় এবং বিশ্বস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং প্রকাশনীগুলো, যেমন হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যখন আমাদের করোনা ভাইরাস আসছিল তখন সবাই সব তোমার যেই জিনিসগুলো তোমার সাইট বিশ্বাসযোগ্য, তার মধ্যে একটা জিনিস ছিল কি, হু। হু হলো তোমার কি ওয়ার্ল্ড ওয়াইড যে তোমার স্বাস্থ্য বিষয়ক জিনিসগুলো হয় সেটার জন্য একটা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য একটা লিঙ্ক বা একটা হলো তোমার কি ওয়েবসাইট। এরপর তোমার সিসিডি, যেটা হলো তোমার মার্কিন করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র ছিল। তারপর এনএইচএস, স্বাস্থ্য সেবা নির্দেশনা বিষয়ে একটা তোমার ইয়ে ছিল। হ্যাঁ, এই সবগুলো থেকে কি হচ্ছিল, তখন হলো তোমার কি, যে স্বাস্থ্য বিষয়ক যে জিনিসগুলো সেগুলো তোমার জানার জন্য একটা বিশ্বাসযোগ্য একটা কি লিঙ্ক আপ ছিল। এরপর আসো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মেডিকেল পেয়ার্স, যেমন ডাক্তার, নার্স এবং অন্যান্য চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় তথ্য। দেখো, একটা জিনিস যেটা হলো, ধরো একটা ডিজিজ নিয়ে, একটা রোগ, একটা রোগ নিয়ে তুমি কি করলা, তুমি হলো একটা মেডিকেল পার্সন, আর একটা হলো কি তোমার নন মেডিকেল পার্সনকে তুমি নক দিলা। হ্যাঁ, অবভিয়াসলি কি হবে, অবভিয়াসলি হলো তোমার এই জিনিস জানার মধ্যে দুইটার মধ্যে দুইটা পার্থক্য হবে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, দেখবা যে আমি তোমাকে এটা প্রপার ওয়েতে বলতে পারতেছি। ধরো আমার আবার মেডিকেল, সুইচ অফ দ্য মেডিকেল নিয়ে তুমি আমাকে নক করলা যে আপু এটা হয় কিনা, এই এক্সরেটা হয় কিনা, এই বায়োপসিটা হয় কিনা, তুমি জিজ্ঞেস করলা, তো আমি তোমাকে প্রপার একটা মানে একটা জিনিস জানাতে পারতেছি। তাহলে কি হবে, যে তুমি ধরো একটা স্কয়ার হসপিটালে নিয়ে যদি তোমাকে জিজ্ঞেস করো যে আপু এটা স্কয়ার হসপিটালে হয় কিনা, আমি তোমাকে বলতে পারবো মেবি হয়। কারণ কি, কারণ হচ্ছে আমি স্কয়ারে কখনো চাকরি করি নাই, আমি জানি না ওটা, কিন্তু আমার কমন সেন্স বলে কি, যেহেতু ওরা একটা প্রাইভেট একটা হসপিটাল, তাহলে ওদের নিশ্চয়ই এই ধরনের ফেসিলিটিস গুলো তো থাকবে। বা আমি আমার যে সোর্স থাকবে বা আমার যে ফ্রেন্ডস আছে তাদের মাধ্যমে আমি তোমাকে জানাতে পারি যে তারা তোমাকে কি কি সার্ভিস দিতে পারে। ঠিক আছে, তাহলে কি করতেছো, তাহলে প্রতিষ্ঠানের যে প্রয়োজনীয় তুমি জন্য কোনো তথ্য থাকে, সেই জিনিসগুলো কি করতেছো, সেই জিনিসগুলো তুমি
পাইতেছো কি সেইখানকার পেয়ার্সের মাধ্যমে। আচ্ছা, এরপর দেখো যে বিজ্ঞানীয় জার্নাল, মেডিকেল পাবলিকেশন ও বিভিন্ন বই, এই যে এটা হলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। লাইক আমি এখন নর্থ সাউথে এনএসইউ তে এমপিএইচ করতেছি। এমপিএইচ মোটো কি? এমপিএইচ হলো তোমার রিসার্চ বিষয়ক একটা জিনিস। রিসার্চ, এনি টাইপ অফ রিসার্চ হতে পারে, এটা ডিজিজ নিয়ে, ম্যাক্সিমাম আমি হলো এপিডেমিওলজি নিয়ে পড়তেছি। তাহলে এটা হলো কি তোমার কি, যে এপিডেমিওলজি মানে হলো যে ডিজিজ যে স্প্রেড করে, এই যে করোনা ভাইরাস হলো, তারপর তোমার নিপা ভাইরাস। নিপা ভাইরাস ছিল আগে বাদুড়ের মধ্যে, সেটা সেটা পরে হলো কি মানুষের মধ্যে স্প্রেড করে ফেলছে, হ্যাঁ, নিপা ভাইরাস। তাহলে এই জিনিসগুলো যে তোমার স্প্রেড করতেছে কেন, তোমার একটা প্রাণী থেকে একটা মানুষের মধ্যে চলে আসতেছে, এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্স গুলো বোঝানোর জন্য রিসার্চ করা হয় যে কেন এটা আসতেছে, কি করলে আসবে না। লাইক করোনা যখন আসছে তখন মানুষ বুঝে পায় না যে করোনা আসলে কিভাবে স্প্রেড করতেছে। যখন তোমার রিসার্চ করছে, ভালো করে দেখছে, তখন দেখা গেল কি আসলে আসলে করোনা ভাইরাসটা মানুষের হাঁচি কাশি বা লালার মাধ্যমে বা স্যালাইভার মাধ্যমে বা চোখের পানির মাধ্যমে বা যে এনি টাইপ অফ লিকুইড বা ব্লাডের মাধ্যমে কি হচ্ছে, স্প্রেড হচ্ছে। তাহলে ওটা যদি তুমি স্প্রেড করা যদি বন্ধ করে দাও, লালা বা সবকিছু যদি যে স্প্রেড করা বন্ধ করে দাও, তুমি যদি মাস্ক ইউজ করো, তখন দেখা যাবে কি তুমি খুব ভালোভাবে তুমি আসো, তোমার করোনা ভাইরাস হচ্ছে না। তাহলে এই জিনিসগুলো যখন বিশ্বব্যাপী জানার দরকার হয়, তখন তারা কি করে, তখন তারা রিসার্চ করবে, রিসার্চ করে রিসার্চ পেপার হিসেবে জার্নালে, আমরা যেরকম তোমার সংবাদপত্র পাই, যেরকম আমরা ডেইলি স্টার দেখি, তারপর তোমার ইত্তেফাক দেখি, যে যে প্রথম আলো দেখি, এইসব সংবাদপত্রের জন্য হলো তোমার দেশের নিউজ আর রিসার্চের যে ফলাফল সেগুলো বলার জন্য বিভিন্ন জার্নাল বের করা হয়। হ্যাঁ, জার্নাল বের করে, মেডিকেল পাবলিকেশন থাকে, বই থাকে, যেমন দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ দ্য মেডিসিন, দেন হলো তোমার জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড মিও ক্লিনিক পাবলিকেশনস। তাহলে এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো তোমাদের যখন তুমি যাবা, তখন দেখা যাবে যে তুমি একটা ভালো একটা সোর্স থেকে একটা খুবই নির্ভরযোগ্য তুমি জিনিসগুলো জানতে পারতেছো, যে কি রিসার্চ হলো, কি ডিজ নিয়ে কি কথাবার্তা হলো। ঠিক আছে, তাহলে এই ছিল হলো যে আজকের লেকচার আমাদের। কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমি টাইম দিলাম জানানোর জন্য। যদি কোনো আশা করি যে অসুবিধা হওয়ার কথা না, কারণ যা তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছিলাম সেগুলোরই মোটামুটি একটা ফিডব্যাক আজকে ছিল। আর লাস্টে যে টপিকটা ছিল যে মিডিয়ার ইতিবাচক যে ব্যবহার এবং তথ্য সোর্স, এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা তোমাদের নিজেদের জন্য এবং সোর্স বের করার জন্য তোমার কি করবে, তোমার হলো যে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে অলরাইট, আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই থাক। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে শুভরাত্রি। শেষ হয়েছে?